96 সাল নিয়ে জামাতকে খুঁটা দেওয়া হয়, জামাত তাকে আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে একটু বলি। 91 সালে পার্লামেন্ট গঠন হয়েছিল কিভাবে আপনারা জানেন? সরকার কিভাবে গঠন হয়েছিল? আমাদের সমর্থনের কারণে বিএনপি সেদিন সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। আমরা কোনো শর্ত দেই নাই যে আমাদেরকে 1-2 মন্ত্রী দেন, 5-7টা মহিলা এমপি দেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেন, অমুক জায়গার ডিজি দেন, কোনো কিছু আমরা বলি নাই। আমরা চেয়েছিলাম একটা স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, বাংলাদেশটা রাজনীতির প্ল্যাটফর্মে ফিরে আসুক। আমরা চেয়েছিলাম জনগণের অভিপ্রায়ের আলোকে একটা সরকার পরিচালিত হোক। সরকার যখন গঠন হলো 94 সালে, অধ্যাপক গোলাম আজম সাহেব তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খানের নেতৃত্বে 4 জন তার ঘনিষ্ঠ দায়িত্বশীলকে পাঠালেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন বাংলাদেশে হয়েছে, প্রমাণ হয়েছে যে মানুষ স্বস্তিতে ভোট দিতে পারে না, মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, রেজাল্ট আগে থেকেই তৈরি থাকে, শুধু প্রকাশের অপেক্ষায় থাকে। যদি এই ধরনের একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক সরকারের অধীনে এবারকার নির্বাচনও না হতো, আপনি সরকার গঠন করতে পারতেন না। এটা প্রমাণ হয়েছে যে জনগণের ভোটের রায়ের প্রতিফলন পাওয়া গেছে। এইটাকে স্থায়ীভাবে সংবিধানের অংশ করুন, বিলটা সরকারি দলের পক্ষ থেকে আনুন, ক্রেডিটটা আপনারা নেন, এটার বিরোধিতা করে কেউ পার পাবে না এবং সংসদে কেউ বিরোধিতা করবে না, কারণ এইটাতে একমত হয়েই তো এই নির্বাচন হয়েছে। আমাকে মাফ করবেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি সেদিন বলেছিলেন, খান সাহেব আপনি আমার পিতৃতুল্য, অন্য কিছু থাকলে বলেন। তখন আব্বাস আলী খান সাহেব বলেছিলেন যে আপনি আমাকে এই মর্যাদা দিয়েছেন পিতৃতুল্য, আমি কৃতজ্ঞ, আমি অন্য কোনো দায়িত্ব নিয়ে আজকে আসি নাই। তবে যেহেতু আপনি একটা মর্যাদা দিয়েছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে এতটুকু বলতে পারি, এই দাবিটা একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে। এটা আপনার হাতে হবে না কার হাতে হবে আমি জানি না, এটা কি খুব সহজে হবে নাকি অনেক পানি গুলা করে হবে এটাও আমি জানি না, কিন্তু ইনশাল্লাহ এটা হবে। আমরা একটা বিল পরে সাবমিট করলাম, সেই বিলটা আলোচনাই আসলো না। 5 বছরের মেয়াদ শেষ হলো, এইভাবেই আন্দোলন শুরু হলো। আমাদের আর করার কি ছিল? এটা তো কোনো দলীয় দাবি ছিল না, এটা জনগণের পক্ষে ভোটকে নিশ্চিত নিরাপদ করার জন্য এই দাবিটা ছিল। তখন তারা মানেন নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান, এটা পরিবর্তন হয় না। এই মেয়াদ পূর্ণ করে খুবই ছোট্ট মেয়াদের জন্য তারা আরেকটা নির্বাচন দিয়ে, সেই নির্বাচনে মেজর পার্টিগুলো অংশগ্রহণ করে নাই, আপনারা জানেন। বিএনপি করেছিল, তাদের সাথে একটা দলকে তারা বিশেষভাবে নিয়েছিলেন। কয়েকদিনের পার্লামেন্ট করে একমাত্র বিল যেটা পাশ করলেন সেটা কেয়ারটেকার সরকারের বিল। তাইলে এই বিলটা আগে করলেন না কেন? জনগণকে কেন আপনি আন্দোলনের পথে ঠেলে দিলেন? কেন এত হরতাল অবরোধের প্রয়োজন হলো? কেন জানমালের ক্ষতি হলো? কেন হাজার হাজার মামলা হলো? এই পানিটা গুলা করার তো দরকার ছিল না। এবারও তারা নিজেরাই তাদের 31 দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নাই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। তো একটা মানলেন, আর একটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে মানবেন, এই ক্ষতিটা দেশের করবেন না। মেহরবানি করে সম্মানিত হন, জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করবো না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সে সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক হিসেবে। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে কেন? এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নূতন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। তাহলে এই কোটা বিরোধী আন্দোলন ওরা করেছিল কেন? তো এই কারণেই তো করেছিল। এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছেন। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না। আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায়, আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিবে না ইনশাল্লাহ। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাল্লাহ। সংসদে আবারও বলছি, ততদিন থাকবো যতদিন থাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করব। যখন মনে করব আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাব ইনশাল্লাহ পুরোপুরি। এখন আমাদের ক্ষেত্র দুইটা, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ। রাজপথের জমিদারি জনগণ কাউকে দেয় নাই। এই যে মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মবের বিরুদ্ধে কথা বলেছিলেন যে নতুন বাংলাদেশে আর মব হবে না, তো এখন কারা করে এই মব? এই মবগুলো বন্ধ করেন। আমিও যদি মব করি আমারও হাত অবশ করে দেন, এবং মনে রাখবেন আপনারাও মব করে বেশি দূর হাত বাড়াতে পারবেন না, সেই হাতটাও ইনশাল্লাহ অবশ হয়ে যাবে। আমরা সকল মবের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে নই। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার কথা বলিষ্ঠ হবে নিঃসন্দেহে, কোনো দুর্বলতা থাকবে না, কিন্তু ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নাই। ব্যক্তি আর দায়িত্ব কিন্তু আবার এক জিনিস না, এখানে ভুল করা যাবে না। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। বিরোধী দল লাগবে না। সেই পথ থেকে ফিরে আসুন, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসুন। আজকের জুলাইয়ের এটাই আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। জীবন একটাই, আল্লাহর জন্য, জনগণের প্রয়োজনে দিতে চাই। আল্লাহ যেন কবুল করেন। হুমকি দামকি সংসদের ভিতরে দেওয়া হয়েছে। একজন বললেন যে অতীতের যে পাওনা আপনাদের ছিল এখনও বাড়াবাড়ি করলে সেটা হবে। আমি বললাম যে এটা দেখে দেখেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে, ওটা নূতন করে হুমকি দেবেন না আমাদেরকে। কি আশ্চর্য, কি অভদ্রতা! সংসদের ভিতরে পর্যন্ত কোন জায়গায় বসে কথা বলছে এই সেন্সটুকুও নাই। সারা দুনিয়ার মানুষের কাছে চলে যাচ্ছে, লাইভ কাস্ট হচ্ছে, কি বলছে সেই সেন্সটাও থাকে না। আবার দেখি যে অনেকে এই সমস্ত নোংরা কথায় টেবিল চাপড়ায়। আশ্চর্য! টেবিল চাপড়াবেন ভালো জিনিসে, খারাপ জিনিসকে কেন সমর্থন করে? ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। ভালো থাকবো, আমরা লড়াই করেই ভালো থাকবো। মাথা নত করব না, মাথা উঁচু করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ মুক্তি পাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।